না বলা গল্পের সন্ধানে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছেন নিহারিকার লেখা ছন্দা। আমরা এই গল্পটি সংগ্রহ করেছি প্রতিলিপি অ্যাপ থেকে। তাহলে চলুন দেরি না করে শোনা যাক। ডিসেম্বর মাসের শীতকাল, বেলা তখন সকাল 9টা। বাইরের পরিবেশ কুয়াশায় আচ্ছন্ন থাকায় কতটা বেলা হয়েছে সেটা বোঝার উপায় নেই। রূপা আলমারি থেকে জামা কাপড় বের করে খাটের ওপর রাখছে আর সুটকেসে ভরছে। রূপার স্বামী নীলাদ্রি স্নান সেরে ঘরে এলো। রূপা একবার তার দিকে তাকিয়ে আবার গোছাতে শুরু করলো। সুপুকে এবার ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে দাও। আমার এখনো গোছানো হয়নি। এতগুলো জামা কাপড় কি করে নিয়ে যাব? আরো একটা বড় সুটকেস লাগবে মনে হচ্ছে। সব নিয়ে যাওয়ার দরকার নাই, কিছু রেখে যাও। যখন এখানে মাঝে মাঝে আসবো তখন তো লাগবে জামা কাপড়, তাই না? মাঝে মাঝে আসবো মানে? ওই বুড়ো বুড়ির সঙ্গে এক ছাদের তলায় আমি আর একদিনও থাকবো না। তোমার যখন ওদের প্রতি এত দরদ, তুমি একাই আসবে। রূপা রেগে জামা কাপড়গুলো না গুছিয়েই সুপুর ঘরের দিকে এগিয়ে গেল। নীলাদ্রি রূপার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খাটের কাছে এসে জামা কাপড়গুলো নিয়ে আবার গোছাতে শুরু করলো। আজ থেকে প্রায় 12 বছর আগে রূপার সঙ্গে নীলাদ্রির পারিবারিকভাবেই বিয়ে হয়। নীলাদ্রির বাবা রূপার বাবার অফিসে স্টাফ ছিলেন। একদিন নীলাদ্রি তার বাবার অফিসে টিফিন দিতে গিয়ে রূপার বাবা সুখদেব বসুর সঙ্গে তার পরিচয় হয়। ওনার নীলাদ্রি ছেলেটাকে বেশ ভালো লেগেছিল, তাই সমুখবাবুর ছেলে নীলাদ্রির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা জানান। ছেলে মেয়ে দুজনেই বিয়েতে রাজি হয়ে যায়। বেশ ঘটা করে বিয়েও হয়ে যায়। কিন্তু আসল ঝামেলা শুরু হলো বিয়ের 1 মাস পর। বড়লোকের মেয়ে কিনা কোটো ভেঙে দুটো কাজ করতে চায় না। বৃদ্ধা শাশুড়িকে 3 বেলা ছেলের বউকে ভাত রেঁধে খাওয়াতে হয়। সেটা দেখে নীলাদ্রির খারাপ লাগলে স্ত্রীকে মায়ের হাতে হাতে সাহায্য করার কথা বলে। সেটা নিয়ে চরম ঝগড়া শুরু হয় দুজনের মধ্যে। এছাড়া আরো খুঁটিনাটি বিষয় নিয়ে ওদের মধ্যে ঝগড়া অশান্তি চলতেই থাকে। তার উপর রূপার মা মেয়েকে ফোন করে কুটনামি বুদ্ধি দেয়। কথায় আছে না, মেয়ের সংসারে মা যত বেশি নাক গলাবে সংসারের অশান্তি বাড়বে বই কি কমবে না। রূপার সংসারেও অশান্তির মূল কারণই হলো ওর মা। যাই হোক, বিয়ের 1 বছর পর রূপা অন্তঃসত্ত্বা হয়ে ওঠে। তখন তার অত্যাচার, ঝগড়া, অশান্তির মাত্রা একটু একটু করে কমতে শুরু করে। মেয়ে সুপু জন্মানোর 3 মাস আগে রূপার বাবার বাড়ি চলে যায়। সেখানে মেয়ে বড় হয়। ইংরেজি মাধ্যমের একটা প্রাইভেট স্কুলে মেয়েকে ভর্তি করে। এখন সুপুর বয়স 10। 1 সপ্তাহ আগে সুপু প্রথম স্থানাধিকারী হয়ে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়েছে। 10 বছরের সুপু ঘুমিয়ে আছে। বাইরে কুয়াশা কেটে হালকা হালকা রোদও উঠেছে বটে। কাঁচের জানালার পর্দার ফাঁক দিয়ে হালকা রোদের ছটা সুপুর মুখের উপর পড়লে ঘুমের করে চোখ মুখ একটু কুঁচকিয়ে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। ঠিক তখনই মা রূপা ঘরে এসে মেয়ের ঘরের পর্দাগুলো সরিয়ে দিল। আর সুপুর ঘুমের 12টা বেজে গেল। মাম্মাম, অনেক বেলা হলো, এবার ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। মামা, আর একটু ঘুমোতে দাও না। আর ঘুমোতে হবে না, পরে ঘুমিও, না হলে দেরি হয়ে যাবে। জোর করে মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করে স্নান করিয়ে মেয়েকে রেডি করাতে লাগলো। রূপা যখন সুপুকে জামা কাপড় পরাচ্ছিল তখন সুপু তার মাকে বলল, মাম্মাম, আমরা কোথায় যাচ্ছি? আমাদের নতুন বাড়িতে মা। তুমি, আমি আর পাপা। দাদু আর ঠাম্মি যাবে না? না মাম্মাম, কারণ ওরা পচা। তোমার মাম্মামকে কষ্ট দেয়, খারাপ ব্যবহার করে, তাই এটাই ওদের শাস্তি। ওদের নতুন বাড়ি নিয়ে যাব না। মায়ের কথাগুলো সুপুর শিশু মনে অনেক বড় আঘাত হানল। সুপু রেগে গিয়ে চিৎকার করে বলল, দাদু ঠাম্মি খুব ভালো, তুমিই পচা, তুমি ওদের কষ্ট দাও। আমি কোথাও যাব না, এখানেই থাকবো দাদু ঠাম্মির সঙ্গে। তারপর দৌড় দিয়ে সেখান থেকে চলে গেল। বৃদ্ধ সমকবাবু চেয়ারে হেলান দিয়ে কফির কাপে চুমুক দিয়ে টিভিতে খবর শুনছিলেন, আর তার বৃদ্ধা স্ত্রী রীনা রান্না করছিলেন। রীনার শরীর বিশেষ ভালো নেই।
কয়েক রাত ঠিক করে ঘুমও হয় না। আসলে ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে সেটা তিনি মেনে নিতে পারছেন না। প্রতি রাতে বৃদ্ধা ছেলের শোকে চোখের জলে বালিশ ভিজে রাত অতিবাহিত করেন। ছেলে ভালো হোক বা মন্দ, মা তো কখনো ছেলেকে দূরে ঠেলে দিতে পারে না। বৃদ্ধ সোমকবাবুও কষ্ট পান, কিন্তু তিনি যেহেতু পুরুষ তাই তিনি এরিনার মতো কাঁদতেও পারে না। তাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয়। সে চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ে। সেই জলও কাউকে দেখাতে পারে না। ছোট্ট সুপু ছুটে এসে সোমকবাবুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কি হয়েছে বনু, কাঁদো কেন? আমি কোথাও যাব না দাদু ভাই, তোমার আর ঠাম্মির সঙ্গেই থাকবো। ওরা আমাকে নতুন বাড়ি নিয়ে যাচ্ছে, ওদের বলে দাও আমি ওদের সঙ্গে যাব না। রীনা দেবী রান্না করতে করতে সবকিছু দেখছিলেন আর মুখে আঁচলটা চেপে ধরে আবার কান্না শুরু করলেন। সৌমকবাবু চুপ করে থাকলেন, কিছু বলতে পারলেন না। তিনি এর আগে অনেকবার ছেলে আর ছেলের বউকে বাড়ি ছাড়তে বারণ করেছিলেন, কিন্তু প্রথম ছেলের মন থেকে যাওয়ার খুব একটা ইচ্ছে না থাকলেও বউয়ের চাপে পড়ে বাবা মাকে রেখে বাড়ি ছেড়ে যেতে রাজি হয়ে যায়। রূপা স্বামীর ঘরে এসে দেখল নীলাদ্রি প্রায় গোছানো শেষ করে দিয়েছে। সকাল 10:15। গাড়ি এসে গেছে ওদের নতুন বাড়ি নিয়ে যাবে বলে। এদিকে সুপুতার দাদু ঠাম্মিকে ছেড়ে কোথাও যাবে না বলে দাদুর গলা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। রূপা ওদের কাছে গিয়ে সুপুর হাত ধরল, তারপর জোর করেই তাকে গাড়িতে তুলে দিল। যাওয়ার আগে রিনা তার ছেলের গালে হাত রেখে বলল, বাবা, সময় মতো খেয়ে নিস, নিজের প্রতি যত্ন নিস, রূপাকে কোনো কষ্ট দিস না। মেয়েটা একটু রাগী ঠিকই, তবে একদম বাচ্চাদের মতো। ওকে দেখিস, মেয়েটা কোনো দিন রান্নাবান্না করেনি, আদরে মানুষ। ওকে কাজে সাহায্য করিস, আর আমাদের বোনকে দেখিস। নীলাদ্রি নিজের গাল থেকে মায়ের হাতটা সরিয়ে বলল, আমার স্ত্রী মেয়েকে আমি কষ্ট দিতে চাই না বলেই তো বাড়ি ছাড়ছি। আশা করি ভবিষ্যতে আরও ভালো থাকবো, আমাদের চিন্তা করার দরকার নেই। নীলাদ্রি গাড়ির দিকে এগিয়ে গেল। তারপর দরজাটা খুলে ড্রাইভারের পাশের সিটে বসলো আর পেছনে বসলো রূপা আর তার মেয়ে সুপু। গাড়ি চলতে শুরু করলো। রিনা সৌমককে জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করলো। সৌমক রিনাকে শক্ত করে ধরে বলল, কেঁদো না রিনা, ওরা এবার খুব সুখেই থাকবে, দেখে নিও। সুপু জানালার ধারে বসে গাড়ির বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছে। সে এখন আর কাঁদছে না, তবে বাবা মায়ের উপর খুব অভিমান করে আছে। আচ্ছা দাদা, যে বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলাকে দেখলাম, উনি কি আপনার বাবা মা? হ্যাঁ। বাহ, কিন্তু এত সুন্দর পরিবার ছেড়ে আপনারা কেন আলাদা থাকবেন? নীলাদ্রি কিছু বলতে যাবে, তার ঠিক আগেই রূপা বলে উঠল, আমার শাশুড়ি আমাকে খুব শারীরিক মানসিক অত্যাচার করতো, আর আমাকে দিয়ে বাড়ির সব কাজও করাতো। সুপু জানালা থেকে মুখ সরিয়ে বলল, মাম্মাম, ঠাম্মি তো কোনোদিনও তোমাকে অত্যাচার করেনি। তুমি তো ঠাম্মির খাবারে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিলে। তুমি আর দিদু ভাই ফোনে বলা বলি করেছিলে, আমি শুনেছিলাম। তাই আমি ইচ্ছে করেই ওটা হাত থেকে ফেলে দিয়েছিলাম। তোমরা ভেবেছিলে আমার হাত ফসকে পড়ে গেছে। সুপুর মুখে এমন কথা শুনে নীলাদ্রি ড্রাইভার চমকে উঠল, আর রূপা খুব অস্বস্তিতে পড়ে গেল। আসলে নীলাদ্রির সামনে তার নিজের মেয়েই এইভাবে যে তার পর্দা ফাঁস করে দেবে সেটা ও ভাবেনি। রূপা, সুপু এইসব কি বলছে? ও যা বলছে সেটা কি সত্যি? রূপা নিজের দোষ ঢাকার জন্য বলল, বাদ দাও তোর কথা, সব কিছুতেই অদ্ভুত অদ্ভুত গল্প বানানো অভ্যাস হয়ে গেছে আজকাল। ওর ফালতু কথায় কান দিও না, আজকাল ও বড্ড বেড়ে গেছে। ড্রাইভার কিছু একটা বুঝে চুপ করে থাকলো। এই বিষয়ে আর একটাও কথা বলল না। 5-6 ঘন্টা পর গাড়ি একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটার চারিদিকে বাঁশঝাড় আর জঙ্গল।
শহর এলাকা থেকে বেশ অনেকটা দূরে বাড়িটা। আশেপাশের বাড়িগুলো একটা অন্যের থেকে অনেকটা দূরে দূরে আছে। নীলাদ্রি ড্রাইভারের ভাড়া মিটিয়ে দিয়ে লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে নিল। ড্রাইভার বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল। রূপা, শুভু, নীলাদ্রি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগিয়ে গেল। দরজার সামনে বছর 70-এর এক বয়স্ক লোককে দেখতে পেল। নীলাদ্রিকে দেখে বুড়ো লোকটা ওদের দিকে এগিয়ে গেল। বুড়োটা নীলাদ্রির মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে হেসে বলল, আপনি নীলাদ্রি সরকার, তাই তো? আগে হ্যাঁ, আপনি? আমি হীরালাল শেঠ। এলাকার সবাই আমাকে হিরো বলেই জানে। 10 বছর ধরে এই বাড়ির দেখাশোনা করি। এই বাড়ির মালিক এখন অন্য জায়গায় চলে গেছে কিনা, এতদিন বাড়িটা ফাঁকাই পড়েছিল। তাই আমাকে রেখেছিলেন বাড়ির দেখাশোনা করার জন্য, যত্ন নেওয়ার জন্য। আজ আপনারা চলে এসেছেন বাড়ির স্থায়ী বাসিন্দা হিসেবে। আজ আমার এই বাড়ির রক্ষাকর্মীর চাকরি থেকে অবসর নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু বাড়ির আগের মালিক এই সুন্দর বাড়ি বিক্রি করে দিলেন কেন? ছন্দার জন্য। কে এই ছন্দা? যদি জানতে চান তাহলে পরবর্তী পর্বটা শুনতে ভুলবেন না।